আসসালামু আলাইকুম। জিন্দালাশ দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এপিসোডে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা নিজের সাথে ঘটে যাওয়া, পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া এবং এলাকার মধ্যে ঘটে যাওয়া অথবা পার্শ্ববর্তী এলাকাতে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া জিন্দালাশ দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেলে ইমেল করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও লিখে অথবা রেকর্ড করে ঘটনাগুলি পাঠাতে পারেন। আজকে খুব বেশি কথা বলবো না, চলেন যত দ্রুত সম্ভব আমরা ঘটনাতে যাই। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটি পাঠিয়েছেন আমার এক ভাই। তিনি ঘটনাটি পাঠিয়েছেন গাইবান্ধা থেকে। আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম অনেক ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি 2015 সালে ঘটে যাওয়া, আমাদের সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাও বলতে পারেন, অথবা আমার ভাইয়ের অলৌকিক ক্ষমতার পরিদর্শনও বলতে পারেন। আপনি নিশ্চয়ই আগে থেকে অবগত আছেন, আমার ভাই এলাকাতে একজন স্বনামধন্য ব্যক্তি এবং একজন ব্যবসায়ী, এবং তার আরো একটি পরিচয় আছে, তিনি এলাকার মধ্যে স্বনামধন্য একজন রাগ। এবং আমি ছোট থেকে দেখে আসছি আমার ভাই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সেবা দিয়ে আসছেন, যাদের সাথে জিনঘটিত সমস্যা অথবা প্যারানর্মাল ঘটনায় ভুক্তভোগী তাদেরকে সেবা দান করে আসছেন, এবং তিনি এই কাজের জন্য কারোর থেকে এখন পর্যন্ত কোনো অর্থ নেননি, এবং এটি তিনি কোনো কিছুর বিনিময়েও করেন না। এই কারণে আমি আমার এবং আমার ভাইয়ের পরিচয়টি আপনার কাছে গোপন করার অনুরোধ করছি, কেননা আমাদের এলাকাতে আমার এবং আমার ভাইয়ের এবং আমার পরিবারের সবাই খুব ভালোভাবে চিনেন এবং জানেন, এবং অনেকেই এখনো পর্যন্ত শুধু এই আশাতেই আমার ভাইয়ের কাছে আসেন যে ওনার কাছে গেলে একটি না একটি ব্যবস্থা হবেই। সেক্ষেত্রে আজ পর্যন্ত আমি অনেকবার দেখেছি আমার ভাইয়ের আজ পর্যন্ত কোনো কাজে কখনো ব্যর্থ হননি। সকল সময় তিনি সফলতার সাথেই সকল কার্যক্রম শেষ করছেন। মূল ঘটনায় আসি। 2015 সালে আমার ভাইয়া ওই সময় আমাদের এলাকাতে নেটের সংযোগ, মানে ওয়াইফাই লাইনের যে সংযোগটি, এটি নতুন নতুন আসে, এবং আমার বড় ভাই এই ব্যবসার সাথে জড়িত হন, এবং এই কারণে আমার বড় ভাইয়ের অনেক রাত পর্যন্ত অনেক সময় বাইরে থাকা লাগতো। তার কারণ হচ্ছে আমার ভাইয়ের কাছে যে কর্মচারীরা আছে তারা অনেক সময় কি হতো যে দেখা যাচ্ছে সঠিক সময়ে কাজ শেষ করতো না, অনেক সময় কাজ করতে করতে তারা ঘুরতে যেত, ফাঁকি মারতো। এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমার ভাইকে অনেক রাত অবধি ওদের সাথে থাকা লাগতো, ওদেরকে দেখাশোনা করার জন্য অনেক সময় অনেক রাত অবধি আমার ভাইকে থাকা লাগতো। তো আমাদের এখানে একটি জায়গা আছে যেটা আসলে অনেক ভয়ঙ্কর একটি জায়গা, এবং ওইটা হচ্ছে একটি নদীর পাড়, যেখানে এখন একটা ব্রিজ থাকলেও 2015 সালে ওই সময় ওখানে ব্রিজটা কেবল শুরু হয়েছে, ব্রিজের কাজ, কিন্তু ব্রিজের কাজ চলমান ছিল, কিন্তু ব্রিজটা পুরোপুরি ভাবে রেডি হয়নি। তো ওই সময় আমাদের যে নদী পারাপারের ব্যবস্থাটা অনেক খারাপ ছিল, আর নদীর ওই পারে হচ্ছে গোবিন্দগঞ্জ থানা, এবং আমাদের নদীর এই পারে ছিল সাকাটা থানা। তো আমাদেরকে নদীর ওই পারে গোবিন্দগঞ্জ থানার মধ্যে যে কাজ করতে হতো আমতলিতে। তা আমতলি থেকে আমাদেরকে লাইন নিয়ে আমাদের এই পারে আসা লাগবে। এই জন্য আমাদের এখান থেকে আমার ভাই এবং তার সাথে আরো 4 জনকে নিয়ে ওই পারে যায় লাইনের কাজটা করতে। এবং তারা যখন যায়, এখান থেকে যাওয়ার জন্য যে নৌকা করে যেতে হবে, যেহেতু তখন তো আমাদের এখানে নদী পারাপারের জন্য শুধুমাত্র নৌকাই ছিল, এবং নৌকাতে যেহেতু পারাপার করতে হয় সেক্ষেত্রে আসলে অনেক সময়ের একটা ব্যাপার থাকে। আবার এমনও হয় মাঝে মাঝে নৌকার সঠিক সময় পাওয়া যায় না, নদী পার হয়ে যেতে যেতে অনেকটা সময় পড়ে যায়। যেমন ওখানে যে যখন বিকালে পৌঁছায় তখন ওখানে অলরেডি বিকাল 4টা বেজে গেছে। তারা ওখানে স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে করতে মোটামুটি কেবল লাইন লাগায়, লাইন চেক করে, লাইন ঠিক করে, কাজ শেষ হয় তখন দেখে যে 11:30 বাজে। এবং 11:30টার পরেই তখন সবাই মিলে চিন্তা করে যে সবাই রেডি হয় গুজগাছ করে ফিরে আসার জন্য। এখন যখন ফিরে আসে তখন আমার ভাইয়ের যে কর্মচারী ওইখানে 3-4 জন সাথে ছিল, তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রিপন ভাই। এবং রিপন ভাই তখন স্বাভাবিকভাবে ভাইয়াকে জিজ্ঞেস করে যে ভাইয়া, এখন কি আমরা আমাদের বাসায় যাওয়ার মতো নৌকা পাবো? এখন কি আমরা নদীর পাড়ে কোনো মাঝিকে পাবো, নৌকা পাবো? তখন ভাইয়া বলে যে আচ্ছা, আগে আমরা তো যাই, গেলে না আসলে বুঝতে পারবো। আর এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ওই সময় নদী পারাপারের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে হয়তো সন্ধ্যার পরে বা 7টা 8টার ভিতরে আর কোনো নৌকা পাওয়া যেত না। মাঝিকে বলে রাখা হতো, তাহলেই হয়তো না মাঝি ওখানে অপেক্ষা করতো নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আসলে ওইভাবে তো তারাও বুঝতে পারেনি, এবং ওখান থেকে আবার ফেরত যে কোনো মাঝিকে বলে আসা, এটাও তো আসলে সম্ভব ছিল না, কারণ কাজের সময় তো কাজ নিয়েই তারা ব্যস্ত ছিল। এই জন্য ওই জিনিসটা তারাও চিন্তা করেনি, এবং কাজ শেষ করতে করতে এত রাত হবে এটাও তারা আসলে ভাবতে পারেনি যে না, কাজ শেষ হতে এত সময় লেগে যাবে। এই জন্য তারাও সংশয়ে ছিল যে আসলে আমরা নৌকা পাবো কিনা। তো যাই হোক, ওখান থেকে
কাজকাম শেষ করে যখন তারা ফিরতে ফিরতে যাবার সময়টাও ছিল হচ্ছে বৈশাখ মাস, এবং বৈশাখ মাসে তো আপনারা সবাই জানেন যে সারাদিন তো দেখা যাচ্ছে রোদ থাকে, গরম থাকে, কিন্তু বিকালের পরে হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়। আর আবহাওয়া যখন চেঞ্জ হয়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো এখন আসলে এটা তো আসলে প্রকৃতির নিয়ম, এখানে তো আসলে কারোর হাত নাই। তো ওনারা যখন ফিরে আসছিল ঠিক ওই সময়টাই হঠাৎ করে দেখে কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিছুটা ওরা আসার পরে যখন দেখে যে এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন ভাইয়া আবার ওদেরকে বলে যে আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা এখন অপেক্ষা করো, এখন তোমরা সামনের দিকে আর আগিয়েও না, আমরা একটু ওয়েট করি, ঝড় বৃষ্টি থেমে গেলে তারপর আমরা সবাই আবার একসাথে রওনা দিব। তো ওখানে থাকা কয়েকজন আবার বলে যে না ভাইয়া, আমাদের কাছে মোটরসাইকেল আছেই, তা আমরা সামনে আগাই, আপনি আসেন। বলে না, এত রাত্রে ভয় ভীতির একটা ব্যাপার আছে, তোমরা যেও না। তো ওরা আসলে রিপন ভাই এবং মইদুল এরা গ্রাহ্য করে না, এবং তারা চিন্তা করে না সমস্যা নাই, এখান থেকে তো এইটুকু, আমরা তো ঘাটের পরে যে ওয়েট করবো, দেখি নৌকা পাই কিনা, ততক্ষণে ভাইয়ারা চলে আসবে। তো আসলে ইয়াং বয়সে যেটা হয়, ভয় ভীতি যখন কথা বলছে, ওরা এটা নিয়ে হাসতে হাসতে কিছু না বলে হুন্ডা নিয়ে তিনজন চলে আসছে। তো ওরা যখন তিনজন নৌকা মোটরসাইকেল নিয়ে মোটামুটি অর্ধেক রাস্তা পর্যন্ত আসছে, তা অর্ধেক রাস্তা আসার পরে তো রাস্তাটা ছিল হচ্ছে নদীর পাড়ের থেকে রাস্তা। তো ওনারা যখন ওখানে চলে আসছে অর্ধেক রাস্তাতে আসার পরে হঠাৎ করে কি হয়, মনে হলো যে মোটরসাইকেলটা রানিং অবস্থায় কেউ একজন ব্রেক করছে, ব্রেক করলে যেমনভাবে গাড়ি দাঁড়ায় যায় ঠিক ওই রকমভাবে ব্রেক করলো, মনে হচ্ছে গাড়িটা রাস্তার মধ্যে দাঁড়ায় গেল। কিন্তু গাড়ির স্টার্ট কিন্তু বন্ধ হয় নাই, গাড়ি স্টার্টেই আছে, কিন্তু গাড়ি সামনের দিকে আর যাচ্ছে না। ওনারা শত চেষ্টা করছে, ক্লাস করতেছে, কিন্তু আসলে ক্লাসের তো কোনো সমস্যা নেই, গাড়ি ওখানে মনে হচ্ছে কেউ একজন টেনে ধরে আছে, গাড়িটা কোনোভাবেই সরছেও না, নড়ছেও না। তো এইটারই এক পর্যায়ে রিপন ভাই যখন গাড়িটা ঘোরানোর চেষ্টা করে, তো তখনই মনে হলো কেউ একজন তাদেরকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিল, এবং সবাই একসাথে যখন গাড়ি থেকে পড়ে যায় তখন দেখে কি অলৌকিকভাবে গাড়িটা স্থির ওইভাবেই দাঁড়িয়ে আছে, গাড়িটা সরেও না বা গাড়িটা পড়েও যাচ্ছে না, এবং গাড়িটাতে স্ট্যান্ডও করা নাই, কমপ্লিটলি গাড়িটা ওইভাবেই দাঁড়ায় আছে। তো এটা দেখার পরে যখন রিপন ভাই ওখান থেকে ওঠার চেষ্টা করে, দেখে কি সে আসলে উঠতে পারছে না, মনে হচ্ছে তাকে কেউ নিচ থেকে এভাবে চেপে ধরে রাখছে। একটা স্বাভাবিকভাবে একটা মানুষকে যেভাবে ধরে রাখলে ওঠার চেষ্টা করে, উনি ওইভাবে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আসলে তো মানে বুঝতে পারছে না যে তাই তো আমি উঠতে কেন পারছি না। এবং উনি তখন বুঝতে পারে যে আসলে আমরা হয়তো কোনো খারাপ কিছুর মধ্যে পড়ে গেছি। এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে যেখানে ব্রিজটা তৈরি হচ্ছিল, ওনারা ব্রিজের কাছাকাছি চলে আসছিল কিছুটা, মানে নদীর কাছাকাছি। তো ওইখানে যে ব্রিজটা তৈরি হচ্ছিল ওর পাশেই ছিল হচ্ছে, মানে ওর কাছাকাছি ছিল হচ্ছে একটা কালী মন্দির, এবং কালী মন্দিরের কিছুটা দূরেই ছিল শ্মশান। এবং আমরা সবাই জানি যে কালী মন্দির শ্মশান যেখানে থাকে সেখানটাতে মোটামুটি জিন বলেন বা ভূত বলেন বা পিশাচ বলেন বা আত্মা বলেন, যেটাই হোক, এগুলি একটা প্রভাব থাকে। তো ওনারা প্রায় কাছাকাছি ছিল শ্মশানের থেকে কিছুটা দূরে। তো যার কারণে তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, সম্ভবত আসলে আমরা খুব একটা ভালো কাজ করিনি, হয়তো আমাদের এখানে আসাটা এখন এভাবে উচিত হয়নি। যখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, আসলে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তখন তারা তাদের মতো চিৎকার করা শুরু করে, এবং যে যতটুকু পারে, যে যতটুকু জানে, দোয়া কালাম পড়তে থাকে, কিন্তু কোনোভাবেই তারা ওই বালি থেকে আর উঠতে পারছে না। তো এরই এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যে দেখা যায় কি ওখানে ভাইয়া চলে আসছে, এবং ভাইয়া এসে ওদেরকে দেখে যে ওরা এই অবস্থায়, এবং ভাইয়া এসে ওদেরকে দোয়া দরুদ পড়ে ফু দেয়, ফু দিয়ে ওদেরকে ওঠায়, ওখান থেকে উঠায় তখন ভাইয়া বলে যে আসলে আমি এই কারণে তোমাদেরকে বলছিলাম যে তোমরা এখন সামনের দিকে যেও না, তোমরা আরেকটু অপেক্ষা করো, আমি আসি, একসাথে যাব। তো তখন ওরা আসলে ওরা নিজেরাই তো ভয়ে, ওই সময় অবস্থা খারাপ সবারই, তো বললো যাক আর কোনো সমস্যা নেই। ততক্ষণে ওই ওরা আবার হুন্ডাটাও পড়ে যায়, হুন্ডাটা উঠে ওরা আবার সুন্দর করে হাঁটতে হাঁটতে, ও যেহেতু নদীর কাছাকাছি ছিল, তো আবার নদীর তীরে চলে আসে, এবং এসে তাকে যে আসলে যে এখানে তো কোনো এখন মাঝি নাই, না মাঝি আছে না কোনো নৌকা আছে। তো ওরা তখন চিন্তা করে যায় তাই তো, যে এখন আমরা এত দূর তো আসলাম, এবং এর মধ্যে এই যাওয়ার ভিতরে মোটামুটি যখন তারা নদীর তীরে পৌঁছায় তখন দেখে অলরেডি রাত 1টা 1:30 বেজে গেছে। তো স্বাভাবিক, এত রাত্রে তো ওখানে নৌকা এভাবে থাকার কথা না। তারাও অপেক্ষা করে যে যদি কোনো মাঝি বা কোনো নৌকা আসে। তো এর মধ্যেই ভাইয়া বলে যে এক কাজ করো, তোমরা এখানে ওয়েট করো, আমি হচ্ছে একটু জল বিয়োগ করে আসি। এ কথা বলে ভাইয়া আবার পাশে যাই জল বিয়োগ করতে, এবং উনি কিছুক্ষণ পরে এসে বলে, আচ্ছা তোমরা আর চিন্তা করো না, মাঝি আসতেছে, কিছুক্ষণের মধ্যে মাঝি চলে আসবে।
তো বেশ এটা বলার কিছুক্ষণ পরেই মোটামুটি হয়তো 10 মিনিট সময় পার হয়েছে, এর মধ্যেই দেখা যায় কি যে হ্যাঁ, দূরের থেকে একটা আলো আসতেছে। আলো বলতে যেমন সচরাচর নৌকার সামনে যেমন একটা ছোট হেরিকেন বাঁধা থাকে সবসময়, যে এটা দিয়ে আসলে পথ বোঝার জন্য যেরকম একটা নৌকার মাথায় একটা হেরিকেন বাঁধা থাকে, হ্যাঁ, তখন ওরকম দেখা যায় যে হ্যাঁ, একটা নৌকার সম্ভবত আসতেছে, একটা হেরিকেনের আলো দেখা যাচ্ছে। তখন ওরা বুঝতে পারে যে হ্যাঁ, নৌকা আসছে। এবং নৌকাটা আস্তে আস্তে যত ক্লিয়ার করে সামনে আসে এবং ওরা দেখে যে হ্যাঁ, নৌকা তো আসছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে নৌকার যিনি মাঝি, এই মাঝিটাকে দেখে তারা আসলে বুঝতে পারছে না, যে কারণ এরা তো এই রাস্তা থেকে এর আগেও বহুবার যাতায়াত করছে, কিন্তু এই মাঝিকে এর আগে তারা কখনো এখানে দেখেনি। এবং তারা চিন্তা করে যে হয়তোবা ইনি নতুন এখানে আসছে। যাই হোক, তো ওনারা কিছু বলেন। এবং মাঝি, অদ্ভুত ব্যাপার হচ্ছে, মাঝি যখন কিনারার কাছে আসে, এসে ওনাদেরকে ডাকে না, ওনাদেরকে জাস্ট হাত দিয়ে ইশারা করে যে তোমরা উঠে পড়ো, এরকম একটা ইশারা করে। ওনারা যে যার মতো আর কি নৌকাতে উঠে পড়ে। তো নৌকাতে ওঠার পরে রিপন ভাই ভালো মতো খেয়াল করে যে আসলে মাঝির যে গঠন, মুখ ভর্তি দাড়ি, চুলও বড় বড়, এবং সব থেকে বড় কথা ওনার হাত পা দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের যে হাত পা হয় আমাদের, এর থেকে আসলে একটু বেশি লম্বা লম্বা লাগছে। এবং ওনার হাতের নখগুলা অনেক বড় বড়। তো এগুলা দেখে ওনার আসলে একটু কেমন জানি নিজের মনের মধ্যেই আতঙ্ক একটা তৈরি হতে থাকে। তারপর উনি চুপচাপ সবার সাথে বসে থাকে। প্রথমে নৌকাতে মোটরসাইকেল ওঠানো হয়, এরপরে সবাই সবার মতো উঠে উঠে ওই সবার মতো ওইভাবে বসে আছে। তো কিছুক্ষণ পরে যখন সবাই ওই যে নদীর পাড়ে চলে আসে, এই পারে যখন চলে আসে, তীরে উঠতেছে, তো তখন রিপন ভাই বলে যে তাই তো ভাইয়া, নৌকার তো ভাড়া দেওয়া হলো না, মাঝিকে তো ওনার টাকা দেওয়া হলো না। তখন ভাইয়া বলে যে তুমি চিন্তা করো না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, চলো। তো বলে না, এটা কেমন কথা, তাকে তো তার ভাড়া পরিশোধ করা উচিত। তো এটা বলে রিপন ভাই পিছনের দিকে ঘুরে যায় এবং যে কিছুক্ষণ মানে নদীর তীরে যায়, ওখান থেকে বেশ কিছুটা ওনারা চলে আসছিল আগেই। পরে যখন আবার পিছনের দিকে যায়, তো যাইয়া দেখে যে নৌকা ঠিকই বান্ধা আছে নিচে, যেমন খুঁটি, নৌকা বান্ধা আছে কিনারায়, কিন্তু কোনো মাঝি নাই, কোনো হারিকেনও নাই, আলো জ্বলতেছে না, কিন্তু কোনো মাঝি নাই। এবং এটা দেখার পরে উনি প্রচুর ভয় পেয়ে যায়। এবং তখন ভাই আবার ওদের সবাইকে বলে যে তোমরা আসলে এত ভয় পেও না, তোমরা সবাই এটা মনে করো আল্লাহর তরফ থেকে কেউ না কেউ এসে আমাদেরকে আজকে বাঁচিয়ে নিয়ে আসছে, এটা মনে করো। কারণ আজকে যদি আমরা নদীর ওপারে থাকতাম, হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তা আল্লাহ ভরসা আমরা এখানে সহি সালামতে আমরা ফিরে আসতে পারছি, এটাই চিন্তা করো, আর বেশি কিছু তোমরা চিন্তা করো না। তো এটা বলে জাস্ট ভাইয়া কোনো রকম সবাইকে সান্ত্বনা দিয়ে নিয়ে চলে আসে এবং পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। কিন্তু অবিশ্বাসযোগ্য হলেও আমি ছোট থেকে দেখে আসছি যে ভাইয়া খুব কম কথা বলে, খুবই কম কথা বলে, কিন্তু উনি যেটাই বলে সেটা হবেই। আমি জাস্ট এটা দেখে আসছি। আসলে আল্লাহর কিছু বান্দা থাকে এমন, যারা অনেক কিছুই অনেক আগে থেকেই বুঝতে পারে, অনুভব করতে পারে। তো হয়তো তার মধ্যেও আমার ভাইয়া একজন। এবং আমি এটি মিথ্যা বলছি না। যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে এসে এটা যাচাই করে যেতে পারেন। আমি এক বিন্দুও মিথ্যা বলছি না। এবং আমার ভাইয়া আজ পর্যন্ত যতগুলি কাজ করছে, যতগুলি মানুষের এই জিন ঘটিত সমস্যা বা কালো জাদুর ঘটনার সমস্যা, এগুলো যতগুলি কাজ করছে আজ পর্যন্ত একটাও বিফল হয়নি। এবং তিনি আজ পর্যন্ত কারোর থেকে কোনো প্রকার অর্থ গ্রহণ করেননি। তো অনেক ভাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি সামনে আরও ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।